মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন হয়তো 6:45 বাজে। 5টার অ্যালার্ম দেওয়া থাকে, তো ওই সময় আমি ঘুম থেকে উঠে পড়ি। তারপর তো এসে সোজা রান্নাঘরে কৃপার জন্য টিফিন তৈরি করি। কৃপা কলেজে যাবে, তো সেই টিফিনটাই এখন তৈরি করছি। আজকে ওকে ভাত ভাজা করে দেব। বাসি ভাত দিয়ে ভাত ভাজা করব না, আমি সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, গরম ভাত হয়ে গেছে। এখন আমি ওই ভাতটাকে ভাজা করব। গরম ভাত হয়ে যাওয়ার পরেই আমি ব্লগটা শুরু করেছি। বাসি ভাত দিয়ে ভাত ভাজা করলে না একটা টেনশন থাকে, যদি দুপুরবেলা ভাতটা নষ্ট হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গরম ভাত করে তারপরে ভাতটাকে একটু হাওয়ায় ঠান্ডা করে নেব, ওটা দিয়ে তারপরে ওই ভাজা ভাত করে নেব। 2টো ডিম সেদ্ধ করলাম, একটা আমার বর খাবে, আরেকটা কৃপাকে কলেজের টিফিনে দিয়ে দেব। আজকে আমার বড় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তো ও নিজে চা বানিয়ে নিল। এখন এই যে ডিম সিদ্ধ করে দিলাম, সেটা খাচ্ছে। আর গামলার মধ্যে যে ভাতটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে ভাত ভাজা করব। কৃপা তো অনেকক্ষণ সময় বাড়ির বাইরে থাকে, ওই জন্য দুপুরবেলাতে আমি ওকে একটু টিফিনে ভাত দিতেই বেশি পছন্দ করি। কিন্তু ও ভাত নিতে চায় না, ও তো ওই লুচি, তারপরে ধরো স্যান্ডউইচ, এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করে, সেগুলোই নিতে চায়। ভাত তো আমি জোর করে দেই, প্লেন ভাত তো নেবেই না। সাদা প্লেন ভাত, তার সাথে একটু ডিমের ঝোল বা একটু আলুর তরকারি দিয়ে নিতে পারে, কিন্তু সেইভাবে তো ও ভাত নেবেই না। ওই জন্য আমাকে এরকম ভাজা ভাত করে দিতে হয় বা পোলাও করে দিতে হয়, আর নয়তো আলু বিরিয়ানি করে দিতে হয়। এই ভাত দিয়েই না আলু বিরিয়ানি করে দেই প্রেশার কুকারে, জানো তো। আর ওটা বেশ তাড়াতাড়ি প্রেশার কুকারে হয়েও যায়, বাচ্চারা খেতেও ভালোবাসে, পেটটাও ভরা থাকে। তো একটু বেশি করেই ভাত ভাজা করব, ওর জন্য তো স্কুলের টিফিনে ভাত ভাজা নিয়ে যাবে। আর বাকি ভাতটা আমি ফ্রিজে রেখে দেব, অর্জুন ডিনারে খেয়ে নেবে। অর্জুন এই ভাত ভাজাটা খেতে খুব পছন্দ করে। আর কৃপাকে তো কলেজে একটু বেশি টিফিন দিতে হয়, যেহেতু বন্ধুদের সাথে শেয়ার করে কৃপা খেয়ে থাকে। কৃপাকে প্রতিদিন সকালবেলা টিফিনে কি বানিয়ে দেব, এই যেন আমার কাছে এক মহা চিন্তা। সারাদিন ধরেই আমি ভাবতে থাকি কালকে আবার কি টিফিন বানিয়ে দেবো মেয়েটাকে। ধরো আজকে তো ভাজা ভাত করলাম, তারপর ও কলেজে চলে যাওয়ার পরে আবার আমার টেনশন শুরু হবে, কালকে কৃপাকে কী টিফিন বানিয়ে দেব। সেগুলো তো সব কিছু আনিয়ে রাখতে হবে, সেগুলো তো সব কিছু জোগাড় করে রাখতে হবে, ভোরবেলা উঠেই টিফিন বানাতে হবে। তো কৃপার বাবাকে বললাম এটাতে লবণ হয়েছে কি না একটু টেস্ট করে দেখতে। ভাত ভাজার সাথে একটু শসা দিলাম, আর ডিম সেদ্ধটা কৃপা কলেজে গিয়ে সাথে সাথে খেয়ে নেয়, যেহেতু ওর কলেজে যেতে অনেকটা সময় লাগে, ওর খিদে পেয়ে যায় কলেজে যাওয়ার পরে। বন্ধ করে দে, জল পড়ছে। হ্যাঁ, আজকে দেখে তাড়াতাড়ি দিল। কি রে, আমার ওই বালতিটা ভরেছে রে। টাটা কিবা, সাবধানে যাস, বৃষ্টি হবে। ছাতা আছে তো ব্যাগে, বৃষ্টি হবে। উঠোবাটি করবি না, ধীরে সুস্থে। কৃপা চলে যাওয়ার পরে আস্তে আস্তে করে সংসারের কাজগুলো করতে থাকি। এখন জামা কাপড়গুলো সব ধোয়া কাচা করছি। আর কৃপা যেই ট্রেনটাতে করে চলে যায়, সেই ট্রেনের শব্দ তো আমি বাড়িতে বসেই শুনতে পাই। আবার কোনো দিন আমি ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ট্রেনটা চলে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে তো ট্রেন দেখা যায়। আর এই যে সবজির খোসাগুলো আমি জমিয়ে রেখেছিলাম, তো সেগুলো দেখো এই মাটির মধ্যে মিশিয়ে দেব। এই যে সবুজ ব্যাগটা দেখতে পাচ্ছ, এরকম 2টো ব্যাগ আমি অনলাইনে অর্ডার করেছি। এই ব্যাগগুলো বেশ বড়, এই ব্যাগগুলোর মধ্যে গাছ লাগাবো, তো সেই জন্য অর্ডার করেছে, কিন্তু মাটি নেই জানো তো, অল্প একটু মাটি রয়েছে, তো সেই জন্য এখন আর গাছ লাগাতে পারছি না। একজনকে বলেছি একটু মাটির ব্যবস্থা করে দিতে, কিন্তু সে তো আজ দেবো কাল দেবো এই করে শুধু ঘুরিয়ে যাচ্ছে। পুঁই শাকের একটা গাছ লাগিয়েছি ওই টবের মধ্যে, কিন্তু এত বৃষ্টি হয়েছে পুঁই শাকের গাছটা দেখছি কেমন যেন লক লক করছে, তো সেই গাছের গোড়ায় আবার একটু মাটি দিলাম। স্নান করে এসে পুজোটা দিলাম। আর আজকে ঠাকুরের আসনে এই যে এই 2টো ছোট আসন অ্যাড হয়েছে, গোপাল আর জগন্নাথ ঠাকুরকে এই 2টো ছোট আসনে বসিয়ে দিলাম। এই 2টো আসন সেদিন ট্রেন থেকে কিনলাম না, ওই 2টো আসন। পুঁই শাকের গাছটার গোড়াতে মাটি দিয়ে আসলাম। পুঁই শাকের গাছটা সেই কীরকম লটর পটর করছে, মনে হচ্ছে ওটা এখনই ভেঙে চুরে পড়ে যাবে। মাটি তো দিয়ে আসলাম, আর ওটা সরিয়ে রাখতে হবে। ওই দেখো সরিয়ে রেখে আসলাম না, বৃষ্টি হলে তো আবার জল জমে ওরকম লটর পটর করবে।
ঠাকুর পুজো দিয়ে উপরের ঘরে চলে আসলাম। এখন আর আমার নিচের ঘরে কাজকর্ম নেই, টিফিন তো বানানো হয়ে গেছে। কৃপাকে আর কৃপার বাবাকে সকালবেলা ছাতু বানিয়ে দিয়েছিলাম। অর্জুন এখনও ঘুমাচ্ছে, অর্জুন ঘুম থেকে উঠলে তারপর আবার নিচের ঘরে চলে যাব। ঘর মোছার মেয়েটা চলে এসছে আর আমি উপরের ঘরে কাজকর্মগুলো করছি। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করলাম। তো আমার বরের ওয়ার্ড্রোবটা খুলে তো আমার মাথায় হাত। 8-10 দিন আগে আমি এই ওয়ার্ড্রোবটা গুছিয়ে রেখেছিলাম, আর এখন ওয়ার্ড্রোবটা খোলার পর দেখছি এর মধ্যে ছোটোখাটো একটা ভূমিকম্প হয়েছে। তোমরা দেখো জিনিসপত্রগুলো কীরকম হয়ে আছে, জামা কাপড়গুলো দেখো কেমন খাবলানো খাবলানো। এই সমস্ত জামা কাপড় কিন্তু সব কাঁচা ধোয়া সুন্দর করে ভাঁজ করে পরিপাটিভাবে গোছানো ছিল, আর এখন দেখো কীরকম খাবলে খাবলে রেখে দিয়েছে। ওই জন্যই আমার মাথায় হাত উঠেছে। এই যে নেভি ব্লু রঙের শার্ট রাখার বাস্কেটগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি আমার বরের টি শার্টগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা দেখলে কি কেউ আর বিশ্বাস করবে? যেহেতু আমি 8-10 দিন আগে ওয়ার্ড্রোবটা গুছিয়েছি, তো সেই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল এটা দেখে। আলমারি কি আর সবসময় গোছানো যায়? আলমারি কি প্রতিদিন গোছানোর কাজ বলো তো? আমি যখন আলমারি থেকে কোনো জামা কাপড় বের করি, তখন ধীরে সুস্থে আস্তে জামাটাকে টেনে বের করি, যাতে আশেপাশের অন্য আর কোনো জামা নষ্ট না হয়। কিন্তু আমার বর, আমার ছেলে মেয়ে, ওরা যখন আলমারি থেকে জামা প্যান্ট বের করবে, তখন বাদ বাকি যেগুলো যা আছে সেগুলো সব জাহান্নামে যাক। বাড়িঘর কখনো একা পরিপাটি করে গুছিয়ে রাখা যায় না। বাড়ির প্রত্যেকটা মানুষ যদি সচেতন না হয়, তাহলে ওই মানুষটা একা কত দিকে তাকাবে। একদিক দিয়ে সারাদিন ধরে খেটে খুঁটে আমি ঘর গুছিয়ে রাখবো, আরেক দিক দিয়ে আমার ছেলে মেয়ে বর সেগুলো সব এলোমেলো করার জন্য ব্যস্ত হয়ে থাকবে। অনেকগুলো জামা কাপড় ভাঁজ করে জায়গায় সব রেখে দিলাম। আজকে সকালবেলা তো অনেকগুলো আবার জামা কাপড় ধোয়া কাচা করলাম, ওগুলো সব নিয়ে এখন 3 তলার ছাদে যাচ্ছি। প্রথমে গামলাটা তুললাম, তারপরে বালতিটা তুললাম। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচের ঘরে আসলাম। তো অর্জুনের বাবা অর্জুনকে রেডি করাচ্ছে, আর ওই দেখো অর্জুন কি কান্নাকাটি করছে। আজকে ও আমার কাছে রেডি হবে না। পরে তোমাদেরকে বলবো অর্জুনের এত কান্নাকাটি করার কী কারণ। অর্জুন চলে যাওয়ার পরে রান্নাবান্নাটা সেরে তোমাদের সাথে কথা বলবো। 11:15 বাজে এখন, আমার রান্নাবান্না কমপ্লিট। অনেকক্ষণ সময় ক্যামেরাটা বন্ধ ছিল। ফ্রিজে কয়েক পিস মাছ রয়েছিল, রুই মাছ, ভোলা মাছ, ওই দু তিনটে ভোলা মাছ, 2-3টে রুই মাছ এরকম ছিল। তো ওই 4 পিস দিয়ে মাছের ঝোল করে রাখলাম, আর 2টো ভোলা মাছ রেখে দিয়েছি। কৃপা যখন সন্ধ্যাবেলা আসবে রাতের বেলা, সেই সময় ওকে ওই মাছটা ভেজে দেবো ভাতের সাথে। আর লাল শাক নিয়ে এসেছিলো বাজার থেকে, তো লাল শাক কেটে কুটে রান্না করলাম। এখানে বসেই কেটে নিয়েছিলাম। তো অনেকক্ষণ সময় আর ব্লগ করা হয়নি, রান্নাবান্নার ভিডিওটা আর করিনি। মাছের ঝোল আর ওই লাল শাক করেছি, আর কিছুই করিনি। ফ্রিজের মধ্যে পনিরের তরকারি রয়েছে, তারপরে কাঁকরোলের তরকারি, উচ্ছে ভাজা কালকে করেছিলাম, কালকে তো নিরামিষ ছিল, তো সেইগুলো সব ফ্রিজে রেখেছি। তো ওগুলো খাওয়া হবে, ওই জন্য আর কোনো কিছু তরকারি করতে ইচ্ছে করলো না। তো বাজার থেকে লাল শাক নিয়ে এসেছিলো, বাঁধাকপি, আর হলো গিয়ে এই যে দেখো শাপলাটা আজকে খেয়ে নিলে ভালো হতো, কিন্তু ওই যে বললাম অনেক সবজিপাতি রয়েছে। তারপরে আমার বর রাতের বেলা ভাত খায় না, আমিও না খাওয়ার মতো। আর কৃপা এসে তো একটুখানি ভাত খাবে, কৃপা তো এত কিছু খেতে পারবে না রাতের বেলা। ওর জন্য এই শাপলা খেতে অতটা বেশি পছন্দ করে না। ও তো এই শাক ভাজা দিয়ে আর পনিরের তরকারি দিয়ে ভাত খাবে, মাছও খাবে না। তো সেই জন্য এই শাপলাটা আর রান্না করলাম না। শাপলাটা কেটে কুটে রেখে দিই, যদি পারি তো পরশুদিন রান্না করব। কালকেও এটা রান্না করব না শাপলাটা, কারণ কালকে রাধা অষ্টমী, তো কালকে অন্য কিছু রান্না হবে। ওই জন্য ভেন্ডিও নিয়ে এসছে, ভেন্ডি, কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে এসছে বাজার থেকে। এখন এমনি শাপলাটা কেটে রেখে দেই ফ্রিজে। বাবা অর্জুনের কি বায়না, কালকে রাতের বেলা ও অঙ্ক করছিল, ও কোন চ্যাপ্টারটা জানি অঙ্কের বোঝে না, সে কি কান্নাকাটি শুরু করেছে রাতের বেলা। আমি পারছি না, পেনটাকে দিয়ে মাথার মধ্যে এরকম শুধু করছে, আমি পারছি না। আর আমার ওই সময় চোখে কি ঘুম, তখন রাত 12টা বাজে। হ্যাঁ, ও পড়তে বসছে বোধহয় 10:30 11টার দিকে। কয়েকটা অঙ্ক করার পর দেখি এরকম করছে। তারপরে আমি বললাম কি যে বাবা রাত 12টা বাজে, আমার চোখে তখন ঘুম। হ্যাঁ,
আমি ওরা বলি কি বাবা এখন রেখে দে, কালকে আমি তোকে ভালো করে বুঝিয়ে দেবো, আমি না তাকাতে পারছি না, আমি তোকে এখন যদি অঙ্ক বুঝাই ভুলভাল বুঝিয়ে দেবো, কালকে তোকে ভালো করে অঙ্ক বুঝিয়ে দেবো, এই কথা বলেছে। এবার সকালবেলা এখন বলে মা আমাকে অঙ্ক বোঝায়নি, আমাকে পড়া ঠিক করে বোঝায়নি, আমি স্কুলে যাব না, আমি স্কুলে গেলে অঙ্ক পারবো না, এরকম বলছে। কালকেও স্কুলে অঙ্ক রিভিশন হয়েছে, ও একটা পারেনি শুধু, ওই জন্য অত কান্নাকাটি। হ্যাঁ, বলে তোমাকে ধরে আমি জেলে দিয়ে দেবো, আমি স্কুলে গিয়ে ম্যামদেরকে বলবো আমার মা অঙ্ক বোঝায়নি। ও বলছিল যে ওর স্যার যেভাবে বোঝাচ্ছে ও সেটা বুঝতে পারছে না, স্কুলে একরকম করে বোঝায়, ওর স্যার আরেক রকম করে বোঝায়। তো নিয়ম তো স্কুলে যেইভাবে বোঝায়, স্কুলে যেই প্রসেসে করায় সেইটাই আর কি করা উচিত বাচ্চাদের, তা না হলে তো ওরা কনফিউশনে পড়ে যায়। তো ওকে বলেছি যে স্কুল যেইভাবে শেখাবে তুই সেইভাবেই শিখবি, সেইভাবেই বোঝার চেষ্টা করবি, এটা বলেছি। তো আমার দোষ হয়ে গেছে, আমি কালকে ওকে অঙ্কটা বোঝাইনি ওই রাত্রেবেলা, সেই জন্য আমার দোষ হয়ে গেছে, তাই ওই কান্নাকাটি। মা আমাকে অঙ্ক পড়ায়নি, আমাকে পড়তেও দেয়নি, ওকেও আমি সলভ করতে দেয়নি, ওকে বলেছি তোর আর পড়াশোনা করতে হবে না, এখন রাত 12টা 12:30 বাজে, এখন ঘুমা, এই কথা বলেছি। আমার তো মাথার মধ্যে টেনশন যে আমার একটু পরে ঘুম থেকে উঠে যেতে হবে 5টার সময়, 5টার সময় উঠে আমাকে রান্নাবান্না করতে হবে, কোন দিকে আমি সামলাবো বলো, আমার তো একটু ঘুমাতে হয়, না ঘুমালে জানো তো শরীর খুব খারাপ লাগে, তখন না আর টানতে পারি না, তখন খুব ক্লান্ত লাগে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খিটখিটে হয়ে যায়, এরকম হয় অবস্থা, বুঝেছো? তাই কি কথা, ছেলের আমাকে ধরে জেলে দিয়ে দেবে, আমি ওকে পড়া বোঝাইনি, ওকে পড়তে দেইনি, তাই বলে তোমার মতো মাকে না জেলে দেওয়া উচিত। হাত থেকে এই সমস্ত কথা শেখে ভগবান। আসলে ওই যে আরজি করের ওইটা নিয়ে আমরা ওই খবরে দেখি, তো খবর দেখি, ওইসব কথা বলাবলি করি, ওই জেল কথাটা ওর মাথায় ওইখান থেকেই এসছে, তা না হলে তো আমরা এইভাবে কথা বলি না ঘরে কখনো কেউ, যে জেল পুলিশ এসব নিয়ে তো আমরা কখনো কথা বলি না, এ ধরনের কথা আমরা পছন্দ করি না, যে কিছু থেকে কিছু হলে যে লোকে বলে হ্যাঁ ওর নামে কেস করে দাও, পুলিশে দিয়ে দাও, যে ও জেল খেটে আসুক, এই ধরনের কথা বলে, তো আমরা কখনো এইসব কথা বলি না। বাচ্চারা বড়দের মুখে যে ধরনের কথা শুনে থাকে সেগুলোই কিন্তু তারা বলে থাকে। ঘরের বড়রা কিভাবে কথা বললো সেটাও তারা যেরকম ফলো করে, তারপরে স্কুলে যখন যায় স্কুলে স্যার টিচার বন্ধুবান্ধবরা কিভাবে কি কথা বলছে সেগুলোও কিন্তু ওরা খুব ভালোভাবে ফলো করে। আজকে অর্জুনের মুখে জেলের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমরা বাড়িতে কেউ এইভাবে কথা বলি না। হয়তো ও এখন আমাদের মুখে সব সময় জেল পুলিশ আরজি কর এসব শুনছে, তো সেই জন্যই হয়তো ওই কথাটা বলেছে। ওদের স্কুলেও বাচ্চারা এখন এই আরজি কর নিয়ে অনেক কথা বলে, ও আমাকে এসে গল্প করে, বলে মা স্কুলের বন্ধুরা না উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর এই কথাটা বলে, কিন্তু ওরা না হেসে হেসে বলে। আমি তারপর ওদেরকে বললাম যে তোরা কেন হেসে হেসে বলিস, এটা তো একটা কষ্টের কথা। বাবা ছেলের খাবার ঢাকা দিয়ে রাখলাম, এই যে লাল শাক ভাজা আর মাছের ঝোল, এটা আমার বরের, ওপাশে রয়েছে ওই কালকে সেই কাঁকরোল ভাজা টাজা এসব, আর এটা হলো অর্জুনের লাল শাক ভাজা ভাত, আর এই যে পনিরের তরকারি, জলের বোতল জল সব দিয়ে রাখলাম, আর এটা কৃপার, এটা নিয়ে যাবে। সবার জন্য টেবিলে ভাত বেড়ে রেখে রেডি হয়ে ট্রেন ধরে হাবড়া থেকে বিধাননগর চলে আসলাম। এটা বিধাননগরের প্ল্যাটফর্ম, কৃপার জন্য ওয়েট করছি। আমি তো এখন প্রতিদিন অনেক ট্রেন দেখি, ট্রেনগুলোর দিকে তাকিয়ে শুধু ভাবি এই ট্রেন আমাদের জীবনের কত কিছু সাক্ষী হয়ে থাকে। কর্মব্যস্তময় মানুষরা দৌড়ে দৌড়ে এখন ট্রেনে উঠছে, কখন তাদের বাড়িতে যাবে, কখন তাদের প্রিয় মানুষগুলোর সাথে দেখা হবে সেই আশা নিয়ে। আবার কেউ কেউ তার প্রিয় মানুষগুলোকে ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে, এই ট্রেনগুলো সেই বেদনারও সাক্ষী হয়ে থাকে। আবার কিছু অল্প বয়সী ছেলে মেয়ে সবার অলক্ষ্যে ট্রেনের এক কোণায় হাতে হাত রেখে চুপি চুপি নিজেদের মনের কথা লেনদেন করে। এই ট্রেনটা সেই মিষ্টি ভালোবাসারও সাক্ষী হয়ে থাকে। আর আমি যখন ক্যামেরা অন করি তখন আমি চুল ঠিক করতেই ব্যস্ত থাকি, চুলের অবস্থা বিশাল খারাপ থাকে গো বন্ধুরা, ওই ক্যামেরা অন করলে তখন শুধু চুল ঠিক করার কথাই মনে পড়ে আমার। এই গুণটা জায়গা নিয়ে রাখো।
7:30 বাজে বাড়িতে চলে আসলাম। আজকে বাড়িতে ঢুকতে একটু দেরি হলো, কৃপা বাজার থেকে কী সব খাতা বই কিনলো, ওই কারণে। বাড়িতে আসার পর আমার বর বলল, এই দেখো তোমার জন্য খিচুড়ি, পাঁচমিশালি সবজি আর রসগোল্লা আছে। রসগোল্লা দুটো আমার বর খেয়ে নিয়েছে। আমাদের বাজারে গণেশ পুজো হয়েছে, সেখান থেকে এই পুজোর প্রসাদ দিয়ে গেছে, এরকমই কৌটোতে করে প্যাকিং করে বাড়িতে দিয়ে গেল। তো এখন আমি মন দিয়ে এই প্রসাদ খাবো। এই খিচুড়ি প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। আমি বাজারে দেখছিলাম সবাইকে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, কিন্তু আমি যখন আসলাম খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য, তখন দেখি খিচুড়ি প্রসাদ শেষ হয়ে গেছে। আমি তো আর জানি না বাড়িতে যে প্রসাদ দিয়ে গেছে। বাড়িতে আসার পর আমার বর বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আমি তো মহা খুশি। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখন এখানেই শেষ করছি। আমি খুব মনোযোগ দিয়ে খিচুড়ি আর তরকারি খাই। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।